হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমে না জাস্ট কিছু বলার নেই, নাজেহাল অবস্থা। অনেক চেষ্টা করেও তোমাদের দুপুরবেলা তো কোনো মতে রিং লাইট অন করে ক্যামেরার সামনে বসা যাচ্ছে না, পসিবলই হচ্ছে না। যার কারণে আজকে শোনা কথায় কিন্তু ঘটনা দিতে পারিনি। চলো, সময় নষ্ট করব না, ঘটনা কিন্তু বড় হবে, খুব মনোযোগ সহকারে শুনবে। আর গতকাল রাতের যে প্রশ্ন করেছিলাম, গতকাল রাতের প্রশ্নর উত্তর খুব ভাবনা চিন্তা করে 4 থেকে 5 জন কিন্তু সঠিক উত্তর দিয়েছো। এইটুকুনি বলে দিলাম। কারণ অনেকেই বলেছো 6 নম্বর ঘর ছিল। 6 নম্বর মানে 6টা বাড়ির পর, কিন্তু না, সেটা ভুল ছিল। তার মানে বুঝতে পারছো কারা কারা ভুল উত্তর দিয়েছো। এখানে কিন্তু যে ভাই কালকে ঘটনা শেয়ার করেছে, সে ভাই বলেছিল আমার বাড়ির পাশে দাদার বাড়ি, আমার বাড়ি ছেড়ে 5টা বাড়ির পর 6 নম্বর বাড়ি। ঠিক আছে, তো তোমরা 6 নম্বর বাড়ি বলেছো, অ্যাকচুয়ালি 5 নম্বর বাড়ির পর হবে। যাই হোক, তো চলো তোমরা আহ ভুল হোক ঠিক হোক, প্রশ্নর উত্তর তোমরা দিতে থাকো। চলো এবার সোজা ঘটনায় ফেরা যাক। প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিয়ে পাশে থেকো। অত্যাধিক গরম চড়চড়িয়ে বাড়ছে, সবাইকে আমার অনুরোধ, বেশি বেশি করে জল খাবে, সাথে জল ক্যারি করবে, সাথে অনেক রকম শরবত, জুস, ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় সেগুলো প্রচুর 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 খাও। কারণ আমাদের ঘাম হচ্ছে প্রচণ্ড, মাথা ঘোরাচ্ছে, চোখের কাছে পুরো অন্ধকার লাগছে, সাথে কিন্তু শরীরের যতটা এনার্জি, সবই কিন্তু এনার্জি বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্লুকন্ডি খাও, দেন ফ্রুটস খাও, প্রচুর ফ্রুটস খাও, আর সুস্থ থাকো। যতটা পারবে বাইরে নিজেকে একদম উড়িয়ে নিয়ে বেরো, কারণ প্রচন্ড রোদ। এই গরমের কথা আর কিছু বলার নেই, আমার থেকে ভালো তোমরা জানো। তো চলো এবার ঘটনায় ফিরি। ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। রেশমিকা খাতুন ঘটনাটা কিন্তু শেয়ার করে। রেশমিকা খাতুন থাকে হচ্ছে কলকাতায়। রেশমিকা বলে, দিদিভাই, এই যে আজকে ঘটনাটি তোমার সাথে শেয়ার করছি, এই ঘটনাটি অ্যাকচুয়ালিও আমার বাবার খুব কাছের এক বন্ধু। ওনাকে আমিও কয়েকবার বাড়িতে আসতে দেখেছি, যদিও এখন উনি আর হাঁটাচলা করতে পারেন না। ওনারই জীবনের ঘটনা, সত্য ঘটনা দিদিভাই, গায়ের লোম না দাঁড়িয়ে যাবে এমন কিছু ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। রেশমিকা বলে, দিদিভাই, আমার বাড়িতে একটা ছোট্ট কুয়ো আছে। আমার কুয়োটা কোনোদিন নিজের চোখে আমি দেখিনি এখনো পর্যন্ত। সে কুয়োটা খুলতে, কুয়োটার মুখ আমি ছোট্ট থেকে দেখি বোঝাই করা, পুরো সিল প্যাক। যখন আস্তে 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 বড় হচ্ছি, বহুবার বাড়ির লোককে বলেছি কুয়োটার কথা, কিন্তু সবাই একটাই কথা বলেছে, না, ওই কুয়োটা খোলা যাবে না। কুয়োটা নাকি মন্ত্র পড়ে এক মুসলিম, আমাদেরই ধর্মের একজন মৌলভী সাহেব, উনি ওই কুয়োটাকে আটকে রেখেছেন। কুয়োটা যদি খোলা হয় তাহলে হয়তো আমাদের বাড়িতে একটা দুটো কারোর জানাজা উঠবে, যার কারণে কুয়োর মুখটা কিন্তু বন্ধ করা। দিদিভাই, খুব কৌতূহল হয় ওই কুয়োটার ভিতরে কি আছে সেটা দেখার, খুব কৌতূহল জাগে। কুয়োর ভিতরে কি জল আছে, কতটা জল আছে, মানে একটা বাচ্চা বুদ্ধি, একটা খেয়াল খুশি। অনেকবার বাড়ির লোককে বলার পরেও বাড়ির লোক আমাকে খুলতে দেয়নি। কুয়োর ধারে কাছে আমাকে কেউ যেতে দেয় না। কুয়োর কথা আমি কেন বলছি সেটাও কিন্তু ঘটনার মধ্যেই রয়েছে, এমন কিছু কথা শুনলে বুঝতেই পারবে তোমরা। ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। ওই যে কুয়োটা, আনুমানিক কুয়োটার বয়স 120 থেকে 25 বছর। কুয়োটা আমার যে বাবার বাবা ছিলেন, আমার বড় বাবা, উনিও ওই কুয়োটা ওরকম বন্ধ অবস্থায় রেখে দিয়েছিলেন। ওই কুয়োটা কিন্তু খোলা হয় না। এবার ঘটনাটা আসল যেটা ব্যাখ্যা দিলাম, এবার ঘটনাটা বলি।
আমার বাবার যে বন্ধু আসতো, যে চাচা, সেই চাচা আমাদের খুব ভালো একটা পারিবারিক সম্পর্ক ছিল। আমার বাবার সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল। চাচা দীর্ঘ কয়েক বছর আমাদের বাড়ি খুব যাওয়া আসা করে, মানে আসা যাওয়া, তারপরে রোজার সময় একসঙ্গে আহ, মানে ইফতার করা, সব কিছু। কিন্তু এখন ওই কাকা খুব অসুস্থ। আমিও কাকাকে দেখেছি বড় হয়ে, কিন্তু কাকা আজ আর আমাদের বাড়ি পাও দেন না। কোটি টাকা দিলেও উনি আর আসবেন না। ঘটনাটা আমার সেই কাকা বাবাকে এরকম বলেন, দেখ, একদিন রাতের বেলা আমি শুয়ে আছি, জানিস তো, মানে ওই কাকা আমার বাবাকে বলেছে যেরম ভাবে ঘটনাটা সেরমই বলছি। একদিন রাতে আমি বাড়িতে শুয়ে আছি, হঠাৎ আমার ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ করে শব্দ করে খুলে গেল। আমি এক সাইড হয়ে শুয়েছিলাম, দরজাটা ঠিক আমার পেছন দিকে ছিল। আমি ইতস্তত হয়ে ঘুরে দেখলাম কেউ তো নেই, দরজাটা খুলে গেল। আর আমার ঘরের সেই দরজা খোলার মতো কোনো রকম কেউ নেই, কারণ ওই কাকা একা থাকতেন। কাকার মা ছিলেন, কাকার মা অনেক আগে মারা যান, কাকা বিয়ে শাদী করেননি। কাকা বলেন, আমি হঠাৎ ভাবলাম যে দরজাটা খুলে গেল, কেউ তো নেই, এরকম কোনো রকম জায়গা নেই যে ওখানে কোনো হাওয়া, দমকা হাওয়া এসে লেগেছে, ঘরের দরজাটা হয়তো ভেজানো ছিল খুলে গেছে, সেরকমও না, তাহলে দরজাটা খুললো কে? কাকা প্রথমত প্রচন্ড কিন্তু ভয় পায়। কাকা প্রথমত প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে সেই কাকা আর রাতে চোখ বন্ধ করতে পারছে না, এতটাই ভয় লাগছে। কাকা ওইদিকে তাকিয়ে শুয়ে আছে। কাকা বলে, জাস্ট কিছু মিনিট পর দেখলাম একজন বরখা পরা মহিলা বাইরের ঘর থেকে এসে আমার ঘরে প্রবেশ করলো। ঠিক তার কিছু সেকেন্ড পর তারই পেছনে আর একজন বরখা পরা মহিলা সে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে প্রবেশ করছে। এরকম এক এক করে 7জন বরখা পরা মহিলা আমার রুমের মধ্যে প্রবেশ করলো। আমি তাদেরকে কিছু বলবো, তারা কে কি, কিছু আমার বলার মতো কোনো রকম মুখে ভাষা নেই, আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না। আমি যেন বোবা হয়ে গেছি, আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি হঠাৎ বুঝতে পারলাম মহিলা 7জন বরখা পরা আমার দিকেই যেন হেঁটে আসছে। আমি উন্মাদের মতো আল্লাহ আল্লাহ করে চিৎকার করতে করতে লাফ দিয়ে খাট দিয়ে নেবে, দরজা খোলাই ছিল, দরজা দিয়ে বেরিয়ে বাইরের দরজা খুলে সোজা আমি রাস্তায় বেরিয়ে যাই। রাস্তায় বেরিয়ে গিয়েই আমি এপাশ ওপাশ ছোটাছুটি করছি, কাকে বলবো, অত রাতে তো কেউ নেই, কাকে ডাকবো, বাড়ি থেকে কাউকে ডাকবো, মাথা কাজ করছে না। কলকাতার রাস্তায় একটা পাশে আমি গাছের ধারে একটা ঘুমটি চায়ের দোকান আছে মোড়ের মাথায়, ঘরের দরজা সব খোলা, ছুটে এসে সেই দোকানের কাছে, চায়ের দোকানের কাছে চুপ করে দাঁড়িয়ে আছি। মিনিট কয়েক পর ওখান থেকে একটা অটো যাচ্ছে। আমি জানি না রাত কটা বাজে, কলকাতা শহরে সারা রাতি গাড়ি চলাচল করে। একটা অটো যাচ্ছে দেখে আমি, ভাই ভাই একটু দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া করে তাকে আর্তনাদ করে চিৎকার করে দাঁড়াতে বলি। তবে বুঝতে পারলাম যে অটো চালক সে মদ্যপ অবস্থায় আছে, সে তার মতো কিন্তু গাড়ি নিয়ে চলে গেল। সে আমার দিকে তাকিয়েও দেখেনি, কিন্তু বুঝতে পেরেছি সে স্বাভাবিক অবস্থায় নেই। আমি কি করব, আমি কিছু বুঝে পাচ্ছি না কি করব। দৌড়াতে দৌড়াতে গেলাম আমার ঘরের সামনে।
গিয়েই পাশের বাড়িতে এক ভাবি আর ভাইয়া থাকতো। সেই চাচার কিন্তু ঘটনাটা বলছি, রেশমিকার যে চাচা তার কথা। সেই ভাইয়া ভাবির বাড়িতে গিয়ে গেটে জোরে জোরে আওয়াজ করতে থাকে। আনুমানিক রাত কটা বাজে তখনও পর্যন্ত তার জানা নেই। তারা অনেকক্ষণ পর দরজাটা খুলে দেখে পাশের বাড়ির সেই কাকা। তখন বলল, আরে তুমি, এত রাতে কি হয়েছে? এবার একটা মানুষের এত রাতের বেলা স্বাভাবিক শরীর খারাপ ছাড়া তো ডাকবে না। বাড়িতে তো কেউ নেই যে কারোর কোনো প্রবলেম হয়েছে তার জন্য এসছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সেই কাকা বলে যে আমার একটুখানি भैया घर में चलो ना, একটু घर में चलो भैया, एक बात तुमको बोलना है। भाभी है, ভাবিকে মানে ভাবির সামনে আমি বলবো না। তখন সে ভাইয়া বলল, ঠিক আছে ঠিক আছে চল। যখন তার ঘরের গেটটা প্রথম যে গেটটা খুলে বেরোয়, সেই বাইরের সেই গেটের সামনে যখন যায়, তখন পাশের বাড়ির ভাইয়াকে সেই কাকা সবটা বলে। কাকা তখন বলে যে এরকম হয় নাকি? এতদিন ধরে এখানে তো রয়েছিস, কোথায় কোনোদিন তো এরকম শুনিনি বা আমরাও তো কোনো কিছু দেখিনি। তাহলে তখন সে কাকা বলে, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে চলো। সে যখন জোর করে তাকে নিয়ে যায়, তো ঘরে দেখে কেউ নেই। কিন্তু সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যখন ঘরের লাইটটা অন করলো। যেই ঘরে কাকা ছিল, লাইট অন করতে করতে সাথে সাথে দেখে ঠিক যে গেট খুলে 7 জন ভিতরে ঢুকেছে, সেই গেটের লাইন দিয়ে ধারে পাঁচিল ধরে 7খানা বরখা পড়ে আছে, কালো কালো 7টা বরখা পড়ে আছে। তখন বলছে এটা কি? তখন সেই যে পাশের বাড়ির দাদাকে ডেকে নিয়ে আসে, সেই দাদা বলছে, হ্যাঁ তোর ঘরে তো কোনো মহিলা নেই, তাহলে এই 7খানা বরখা কোথা থেকে আসবে? তখন সেই কাকা বলে যে হ্যাঁ, আমি তো এটাই বলার চেষ্টা করছি যে 7টা বরখা এখানে রয়েছে, তাহলে যারা বরখার মধ্যে ছিল তারা কোথায় গেল? আর এটা যখন বলে, তখন পাশের বাড়ির দাদা বলে, তাহলে কি কোনো মানুষ মানে মহিলা ঢুকেছিল? বলছে মহিলা কোথা দিয়ে ঢুকবে? কারণ খুব ভালো করে সেই কাকার মনে আছে, উনি ওনার ঘরের যখন গেট খুলে 7 জন বরকা পরা মুসলিম মহিলা ঢোকে, উনি কিন্তু তখন আল্লাহ আল্লাহ করতে করতে ওই গেট টপকে বাইরের গেট কিন্তু উনি নিজে খোলে, যেটা খুললে রাস্তায় বেরানো যায়। তাহলে পারে যদি উনি গেট খুলে রাস্তায় বেরোয়, তাহলে পারে গেট ভেতর থেকে বন্ধ থাকলে 7টা মহিলা কি করে ঢুকলো? কিন্তু পাশের বাড়ির যে দাদা, সেই কাকাকে অনেক করে বোঝায় যে কি না কি ছিল, ছাড়ো, তুমি এখন আজকে রাতের মতো শুয়ে পড়ো, কালকে যা হোক তোমার সাথে আলোচনা হবে, নালে পরে সামনেই মাজার আছে, মাজারে নিয়ে যাব। এই কথা শোনা মাত্র কিন্তু কাকা ওই ঘরেই কিন্তু শোয়। কাকা যখন শোয়, তখনও পর্যন্ত পাশের বাড়ির দাদা কাকার সাথে দাঁড়িয়ে কথা বলছে যে ভয় পেও না, আমরা তো আছি, তোমার তো কেউ নেই, মা ছিল, মাও মারা গেছেন, তো কেউ নেই, আমরা তোমাকে দেখাশোনা করব, তুমি ভয় পেও না। যখন বলে তখন সকালের আজাম পড়ছে। যখন আজাম পড়ে তখন সবাই বলে ইনশাআল্লাহ, এই তো ভোর হয়ে গেছে, এখন তোমার কোনো আর কিচ্ছু ক্ষতি হবে না, তুমি রেস্ট করো, ঘুমাও, বলে সে কিন্তু চলে যায় পাশের দাদা। সেই কাকু কিন্তু ওখানেই শুয়ে ঘুমিয়েও পড়ে। ভোরবেলা ওই পাশের বাড়ির কিন্তু দাদা এসে ওই কাকুকে ডাকে, কারণ কাকু তখনও পর্যন্ত মানে একদম নিশ্চিন্তে
ঘুমাচ্ছিলেন, কারণ সারা রাত যা ছোটাছুটি করেছে ওনার আর ঘুম কি আসে। ভোরের দিকে কিন্তু উনি ঘুমিয়ে পড়েন। ঘটনাটা কিন্তু দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু শেষ না, ঘটনাটার মোড় কিন্তু অন্য জায়গায়। এবার ঘটনাটা শোনো। এই কথাটাই রেশমিকা বলে আমার আব্বুজানকে। সেই চাচা এসে বলে, মানে সেই কাকাটা এসে বলে যে দেখ না, কালকে রাতে আমার সাথে এই হয়েছে। তখন আমার বাবা কথাটা বিশ্বাস করেনি। আমার বাবা বলে তুই কি নেশা করছিস? তো সেই কাকা কিন্তু নেশা, খৈনি, বিড়ি, সিগারেট উনি কিচ্ছু খান না। উনি পাঁচ পাঁচ ওয়াক্ত যে নামাজ বলে না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি পাক মুসলিম। উনি খুব নিষ্ঠাভাবে মুসলিম ইসলাম ধর্ম পালন করেন। উনি কোনো নারীর প্রতি আসক্ত না। উনি কোনো নেশা করেন না। খিস্তি, গালাগালি, জোর গলায় কথা কিছুই বলেন না। খুব ভদ্র একজন মুসলিম মানুষ। তখন সেই কাকা রেশমিকার বাবাকে বলে তুই আমার সাথে ফাজলামি করছিস? তাহলে একটা কাজ কর, আজকে রাতে আমার খুব ভয় লাগছে। আজকে রাতে তুই আমার বাড়িতে আমার সাথে চল। তুই আজকে আমার সাথে থাকবি। আজকে রাতে কি হবে, যদি কিছু হয় তাহলে তুই দেখবি, যদি কিছু না হয় তাহলে তো আল্লাহর দোহাই। তখন রেশমিকার বাবা জোর গলায় বলে ঠিক আছে চল, আমি তোর সাথে যাব। এই কথা বলা মাত্র রেশমিকার মা রেশমিকার বাবাকে যেতে বারণ করে, কিন্তু রেশমিকার বাবা কথা দিয়ে বসে, তো যেতে তো হবেই। বলে না, কথা দিয়েছি যখন বন্ধুকে তাহলে তো যাবই। যাই হোক, রেশমিকার বাবা আর সেই কাকা রেশমিকার মায়ের হাতের রাতের খাবার খেয়ে দুজনে রওনা দেয় সেই কাকার বাড়ির উদ্দেশ্যে। কাকার বাড়িতে গিয়ে তারা হাত মুখ ধুয়ে ওই কাকা নামাজ পাঠ করে তারপর রাতের বেলা শুয়ে পড়ে। যখন রাতের বেলা শুয়ে পড়ে তখন মধ্যরাতে আবার আবার সেই দরজা খোলার একটা ক্যার ক্যার করে শব্দ। সেই কাকার কিন্তু ঘুম ভেঙে যায়, কারণ কাকার সাথে আগের রাতেই এরকম কিছু ঘটেছে। কিন্তু রেশমিকার বাবা তখনও কিন্তু ঘুমে মগ্ন। তখন সেই কাকা রেশমিকার বাবাকে ডাকে, আস্তে আস্তে ডাকে যে ওঠো ওঠো, দেখো দরজা খুলে গেল, ওঠো। রেশমিকার বাবা যখন ঘুরে তাকায় দুজনেই দেখে দরজাটা খোলার কিছু সেকেন্ড পর এক এক করে সেই 7 জন মহিলা বরখা পরে রুমের মধ্যে এসে দেয়াল ঘেঁষে 7 জন পরপর দাঁড়ায়। প্রচন্ড একটা, বলছে ন্যাপথুলিন যেরকম হয়, ঠিক ন্যাপথুলিন আর জাসমিন ফ্লাওয়ার যে হয়, মানে জুঁই ফুল দুটো যদি পারফিউমকে একত্র করো, যেরকম একটা স্মেল হবে ন্যাপথুলিন আর জাসমিন জুঁই ফুল, ঠিক সেই রকম একটা সুগন্ধি ঘরের মধ্যে ম ম করছে। ন্যাপথুলিনের গন্ধটা খুব কড়া, আর জাসমিন ফ্লাওয়ারের যে সুবাস সেটা খুব মিষ্টি। দুটো এক জায়গায় হয়ে সুবাসটা ভালোও বলবো না, খারাপও বলবো না। বেশিক্ষণ সেই যে একটা সুবাস ঘরে বেরোচ্ছে, বেশিক্ষণ সেই স্মেলটা নিতে পারবে না। বেশিক্ষণ নিলেই মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে। কিন্তু রেশমিকার বাবা আর সেই চাচা দুজনেই কিন্তু তাকিয়ে রয়েছে, দেয়ালের গায়ে ঘেঁষে যে 7 জন দাঁড়িয়ে রয়েছে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তারা কিন্তু সত্যি কথা বলতে তাদের শরীরে কোনো রকম জোর নেই। যতই তারা মনে মনে যত যাই কথা বলে যাক, তারা কিন্তু ভয় রীতিমতো কাবু হয়ে জড়সড় হয়ে গেছে। তাদের নরণচরণের মতো কোনো ক্ষমতা নেই। তারা বলতে গেলে পুরো তখন একটা মাটির পুতুল হয়ে খাটের মধ্যে দুজন পড়ে আছে। যখন তারা অসহায় কিছু করতে পারছে না, তখন তারা দেখে 7 জন যে বোরখা পরা মুসলিম মহিলা, তারা এসে ওই দুজনকে হাত কেউ পা এরকম ভাবে ধরে
তুলে নিয়ে কোথাও একটা যাচ্ছে। সে মহিলাগুলোর গায়ে এরকম একটা স্মেল বেরোচ্ছে আর এত জোর যে তারা দুজন দুজন করে, তারা তিনজন তিনজন করে ধরেছে, পায়ের কাছে, কোমরের কাছে, মাথার কাছে। তিনজন রেশমিকার বাবাকে তুলেছে, তিনজন তুলেছে সেই কাকাকে। আর একজন যিনি ছিলেন, উনি রাতের বেলা কিছু একটা ফিস 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 করে বলছে, আগে যাচ্ছে, তারপর রেশমিকার বাবা, তারপর সেই কাকা। যখন বের করে নিয়ে চলে যাচ্ছে, তখন রেশমিকার বাবা আর সেই কাকা দুজনেই চারপাশটা দেখছে যে কোথায় নিয়ে যাচ্ছে। আমার গা কাটা দিচ্ছে, তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, গা রীতিমতো মানে শিহরণ হচ্ছে। বলছে কোথায় নিয়ে যাচ্ছে। রেশমিকার, দেখো কিরকম ঘেমে গেছি, কত ঘাম দেখেছো। রেশমিকার বাবা তখন দেখার চেষ্টা করছে এপাশে ওপাশে যে আমরা কোথায়, আমাদের কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। বলে রাখি, রেশমিকার বাবা আর সেই কাকা দুজনেই কোনো মুখে চিৎকার করার মতো কোনো শক্তি নেই। শুধু মানে বড় বড় করে শুধু এরকম করে মানে ঘেঁটি ঘুরিয়ে ঘুরিয়ে শুধু দেখছে চারপাশে যে আমরা কোথায়, আমরা কোথায়। কিন্তু যেই রাস্তা দিয়ে দুজনকে নিয়ে যাচ্ছে বোরখা পরা মুসলিম মহিলা 7 জন, সেই রাস্তায় এর আগে কোনো দিন কিন্তু তারা যায়নি। এই রাস্তা তাদের কাছে পুরোটাই অচেনা। তারা কোথা দিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। হঠাৎ করে দেখে ওদের সাথে একটা অদ্ভুত কিছু ঘটনা ঘটলো, যার কারণে হয়তো রেশমিকার বাবা এখনো বেঁচে আছে। সেটা হচ্ছে ওই মুহূর্তে একটা গাড়ির আলো, গাড়ির আলো কি কোনো একটা আলো, যে আলোটা এতটাই প্রখর, এতটাই আলো করা, মানে চোখ ঝলসে যাওয়ার মতো, তাকাতে পারবে না একটা আলো। রেশমিকার বাবা আর সেই কাকা দেখতে পায় তাদের কাছে উপর থেকে, আকাশ থেকে একটা আলোর মতো তাদের একদম সামনে, গায়ের সামনে ধেয়ে আসছে। যখন এই আলোটা আসতে দেখে, তখন তারা বুঝতে পারে যে তারা মাটিতে পড়ে গেছে। দুজনেই মাটিতে পড়ে গেছে, প্রচণ্ড লেগেছে। কারোর কোনো শরীরে সার নেই, ওটার ক্ষমতা নেই। সেই আলোটা এসে তাদের ঠিক সামনে মাটিতে মিশে গেল। যখন তাদের সামনে মাটিতে আলোটা মিশে যায়, এই দেখে রেশমিকার বাবা, যে কাকার কথা বলছি, সেই কাকার দিকে তখন উঠে দৌড়ে গিয়ে বলে, তুই ঠিক আছিস? হ্যাঁ, চল চল, ওঠ ওঠ ওঠ। উঠে তারা কোনো রকমে ছুটতে ছুটতে বাড়ি আসে। কয়েক মাইল দূরে নিয়ে গিয়ে তাদেরকে ফেলে দেয়, কয়েক মাইল দূরে। কিন্তু ওই রাস্তা দিয়ে আসে, কিন্তু সেই রাস্তা দিয়ে ওরা নিয়ে যায়নি। ওরা নিয়ে গেছিল একটা অচেনা রাস্তা দিয়ে, যেই রাস্তাটা রেশমিকার বাবা আর ওই কাকা চেনেই না। এই কথাটা সেই পাশের বাড়ির দাদাকে যখন সকালে বলে, তখন সে দাদা বলে যে নিশ্চয়ই তোমাদের পেছনে এমন কোনো আত্মা, এমন কেউ আছে, তোমরা মাজারে গিয়ে একবার ভালো করে বলো। তখন মাজারে মল্লিক সাহেবকে গিয়ে যখন বলে, তখন মল্লিক সাহেব বলে যে ও মানে রেশমিকার যে কাকা, বলছে ও এমন একটা পাপ কাজ করে ফেলেছে, যার জন্য ও ওদেরকে আমন্ত্রণ করেছে প্রত্যেকদিন রাতে ওরা আসবে, সেবা করবে। কোনোদিন ওকে নিয়ে গিয়ে কোনো কবরে ফেলে দেবে, কোনো সময় কোনো পুকুরে, কোনো সময় নদীতে, কোনো সময় মাছ গঙ্গায়, কোনো সময় কোনো জায়গায়। কারণ ও এমন কোনো একটা জায়গা যেখানটা নিষেধ ছিল, সেই জায়গায় ও গেছে। ও সেই জায়গার নিষিদ্ধ ভঙ্গ করেছে, যার কারণে ওর পিছু পিছু 7 জন এসছে। আর ওই 7 জন বোরকা পরা যে মুসলিম মহিলা, ওনারা 7 জনই কিন্তু জিন। ওনারা কোনো মানুষ বা প্রেত আত্মা না, ওনারা 7 জন হচ্ছে জিন। এইটা যখন জানতে পারে, তখন রেশমিকার বাবা বারবার করে সেই মল্লিক সাহেবকে বলে যে আপনি একটুখানি দেখে বলুন যে ও কি ভুল কাজ করে ফেলেছে। তখন জানায়
যে ও এমন একটা কুয়ো আছে আমাদেরই চত্বরে, সেই কুয়োটা প্রায় 100 বছরের ওপরে বন্ধ। ওটাকে মন্ত্র করে বন্ধন করে ওটাকে রাখা আছে, কিন্তু কোনোদিন সে জানার সত্ত্বেও সেই কুয়োটা খোলার চেষ্টা করেছিল। আর কুয়োটা সামান্য মাত্র যে উপরের সিমেন্টের চারি করা আছে সেটা টেনে খুলেও ছিল, যার জন্য ও যখন কুয়োটা খোলে নিচু হয়ে তো ভারী জিনিস আমরা কি নিচু হয়ে তো চাগাই, যখন ও কুয়োটা খুলে না, ও তখন একটু সামান্য খুলে ভিতরে দেখার চেষ্টা করেছিল চোখ দিয়ে। ও যখন দেখার চেষ্টা করে তখন ওই যে ভিতরে জিন যারা ছিল সেই জিনগুলো তাকে দেখে নিয়েছিল। সূর্যের আলো যখন পড়েছে, তারা তো ওখানে বন্দি আছে, তারাও তখন ভাবলো আমাকে কে মুক্তি করছে, তখন তারা দেখে নেয় যে এ করেছে। আর ওই যে ছোট্ট সামান্য ফাঁকা, ওখান থেকে সেই জিন 7 জনের আত্মা বেরিয়ে আসে। সেই জিন 7 জন ওইখান থেকেই বেরিয়ে আসে, বলে যা দেখ কার বাড়িতে কুয়ো আছে। কিন্তু এই কুয়ো যে রেশমিকা বলে দিদিভাই আমাদের বাড়িতেই রয়েছে। আমার বাবা কিন্তু বুঝতেও পারিনি যে কেন, আমার বাবা তো সেই চাচাকে বলেছিল, আমাদের বাড়িতে চাচা আসা যাওয়া করতো, চাচা পুরোটাই জানে যে এটা খোলা যাবে না, দেখা যাবে না। তো চাচা ওটা কেন খুলেছিল, এটাই হচ্ছে প্রশ্ন। তখন আমার বাবা তো বুঝতে পারিনি। বাবা যখন মাকে এসে বলে, আমার মা বলছে যে এই এলাকা, এই চত্বরে পুরনো কুয়ো বলতে আমাদের বাড়ি আছে, এত পুরনো কুয়ো কারোর বাড়িতে নেই। আর থাকলেও কেউ তো বন্ধ করে রাখেনি, আমরাই তো কুয়োটা মন্ত্র দ্বারা বন্ধ করা। আর ওই কুয়োটা আমার বাবা, যে বড় বাবা, সে বন্ধ করে দিয়েছিল ওই সময়। তখন ওই কুয়োর কাছে গিয়ে দেখে যে হ্যাঁ, ওই কুয়োটা সামান্য একটুখানি টানা। তখন সেই মল্লি সাহেবের কাছে গিয়ে বলে যে এই কুয়ো আমরা আবার পুনরায় বন্ধন করব। এবার যারা আগে বন্ধন করেছে তারা একরকম জিনিস জানতো, তারা তো নেই। তখন কি করবে, সেই মল্লি সাহেব আরো 3 জন মল্লি সাহেবকে ডাকে, তারা আসে। আর একজন এসেছিলেন, উনি থাকতেন দিল্লি আগ্রায়, আগ্রা থেকে উনি আসে। আগ্রা থেকে যিনি এসেছিলেন উনি ছিলেন হেড মল্লি সাহেব। এসে ওনারা টোটাল 5 জনে মন্ত্র পড়ে ওটা আবার বন্ধন করে দেয়। না হলে পারে ওটা যদি না বন্ধন করে চাপান দেওয়া যেত, তাহলে এতদিনে রেশমিকার বাড়ির সবাই কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু এই যে বন্ধন ছিল, কাকা যে খুলেছিল, তার জন্য কাকা যথাযথ শাস্তি পেয়ে যায়। কাকার 2টো পাই প্যারালাইসিস হয়ে যায়। সেই কাকা আর ওটা চলা করতে পারে না। এখন বাড়িতে আয়া রাখা আছে, তারাই ওনাকে স্নান করানো, সবকিছু ওনারাই করান। অনুমান করা যাচ্ছে যে সেইটা ওই কাকাকে কোনো একটা অভিশাপ দেয়, কারণ কাকা সেই দিন থেকেই, যেদিন চাপান দেওয়া হয় 7 জনকে ওখানে পুনরায় পাঠানো হয় মন্ত্র দ্বারা, তারপরের দিন না, কিন্তু সেই দিনই তার পরের মুহূর্তেই কিন্তু সে কাকা একদম পড়ে যায়, হাঁটতে পারে না। এটা হচ্ছে কাকার শাস্তি, সেটা হচ্ছে ওই জিনগুলো দিল। কারণ জিনগুলো দেখেছে যে এই আমাদেরকে মুক্তি করেছিল, আবার মুক্তি করে এই আবার আমাদের আটকে দিল। তো যেহেতু উনি কাকা খুলেছিল বলে কাকাকে দিয়েই কিন্তু ওই বন্ধনটা করানো হয়। তো তার জন্য কাকার ওইটা শাস্তি স্বরূপ কাকা কিন্তু পঙ্গু হয়ে যায়। জানো তো দর্শক বন্ধুরা, ঘটনাটা তো এইটুকুনি ছিল, প্রশ্ন আমি পরে করছি। একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি, আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, দেখবে আমরা অনেক মানে পুরনো পুরনো অনেক বহু বছরের একটা ঐতিহাসিক প্লেস, তো একটা হেরিটেজ প্লেস আমরা ঘুরতে যাচ্ছি। আমরা গিয়ে কি করি, হট করে এই প্রান্তে ছুটে যাচ্ছি, ওই প্রান্তে ছুটে যাচ্ছি, হয়তো এটা ধরছি ওটা ধরছি। কোনো জায়গায় গেলে হট করে কিন্তু কোনো জিনিস টাচ করাটা একদমই উচিত না। কারণ যত পুরনো পাঁচিল হবে, একটা ঘর হবে, 4 দেয়াল হবে, যত পুরনো মনে রাখবে তত কিন্তু ইতিহাস সেখানে লুকানো আছে, নানা রকমের ইতিহাস ওখানে আছে। হট করে গিয়েই কোনো জায়গায় ধরে ফেলা
অনেকে আছে গিয়ে কিছু একটা তুলে নিয়ে চলে এলো, পুরোনো জায়গা দিয়ে কি একটা গাছের পাতা ছিঁড়ে নিল, বা কিছু হতে পারে সেটা অভিশপ্ত, হতে পারে যে সেখানে কিছু করা আছে, অনেক কিছু হতে পারে সেটা যাকে চোখে দেখা যাচ্ছে না তার রাজত্বের, তোমার রাজত্ব দিয়ে তোমার বাড়ি দিয়ে এসে যদি তোমাকে না জিজ্ঞেস করে কিছু যদি কেউ তুলে নিয়ে চলে যায়, তুমি কি সেটা খুশি হবে? তোমার কি সেটা ভালো লাগবে? কখনোই লাগবে না। তো সেই রকমই আমরা কোনো জায়গায় গেলে কোনো জিনিসে আমরা হাত দেব না, আমরা শুধু দেখবো। এখন তো অনেক জায়গায় দেখবে লেখা থাকে যে টাচ করবেন না, শুধু দেখবেন, পড়তে পারবে, চোখে দেখো। সেগুলো অনেকেই দেখেছি, আমি নিজেও দেখেছি, ঘুরতে গিয়ে লেখা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও মানুষ হাত দেয়, টাচ করে। এগুলো কিন্তু উচিত না। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আমাদের যে বোন ঘটনাটা শেয়ার করেছে তার নাম কি? অবশ্যই খুব ইজি বলবে তার নাম কি। কুয়োটা কতদিন, মানে কতদিন না, সরি, কত বছর ধরে কুয়োটা মন্ত্র পড়ে বন্ধ, মানে বন্ধন করা আছে? প্রশ্নটার উত্তর দেবে। আর প্রথম দিন যখন ওই কাকার ঘরে সেই মুসলিম মহিলাগুলো ঢুকেছিল, কাকা যখন পরে ঘরে আসে, তখন ওই ঘরে কতগুলো মানে বরখা পড়েছিল। তিনটে প্রশ্নের উত্তর আমি দেখি কে কে সঠিক দাও। ঠিক আছে, চলো এবার তোমাদের তাড়াতাড়ি নামগুলো পড়ে ফেলি। ফার্স্ট কমেন্ট করেছো বলরাম মন্ডল, তারপরে স্বপন রাউত, কিষাণু মান্না, স্বপ্না বাজাল দিদি ভাই, সুপর্ণা দিদি ভাই, তারপরে স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে পূজা দাস, সন্তুর দুনিয়া, রিমলি বিশ্বাস, অনিক আশ, টিনা ঘোষ, সন্তুর দুনিয়া, সায়ন চৌধুরী, ঋতু হাজরা। ঋতু বলেছিল দিদিভাই আমার নামটা তুমি বলো, আমি কিন্তু ঋতু তোমার নামটা বলে দিলাম। তারপরে সন্তুর দুনিয়া, আপনজন, মনোরমা মুখার্জি, তারপরে শ্রীঙ্খা বণিক, লাভ ইউ টু বনু, টুকু সাবারওয়াল, পাপ্পু দে, প্যান্থার গেমিং ওয়াইটি, বিক্রম শাহ, সুমনা ভট্টাচার্য, শিল্পী ডি, টিনা পরামানিক, চন্দনা গোপে, রিমলি বিশ্বাস, শিল্পী ডি, তারপরে রমা কর্মকার, বর্ষা সরকার, মৌমিতা ঘোষ, তারপরে ঝুম্পা দেব, শুভঙ্কর ঘোড়ই, অঞ্জু দাস, নৌমান ভাই, মিতালি দাস, প্রিয়াঙ্কা ঘোষ, স্বর্ণালী, পিন্টু ঘোষ, আচ্ছা টিনা পরামানিক, তারপর সমীর মাইতি, মামন দাস, এস কে কালিম দাদাভাই, সন্ধিয়া মণ্ডল, আবারও স্বর্ণালী কমেন্ট করেছো, নীলিমা সিংহ, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছো, তারপরে মধুমিতা মাইতি, রূপা দে, মৌরয়, অঞ্জু দাস, পাপ্পু ভাই আমাদের অনেকগুলো কমেন্ট করেছো, তারপর সোনালী পল, তারপরে মধুমিতা মাইতি আবারও কমেন্ট করেছো, প্রিয়াঙ্কা ঘোষ, মিম, তারপরে হচ্ছে পাপ্পাই দাস বসাক, পাপিয়া দাস বসাক, তারপরে আলিশা কমেন্ট করেছো, বর্ষা সরকার, বনশ্রী দি, তারপরে কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, টুকু সাবারওয়াল, মামুনি হালদার, তারপর মধুচন্দ্রা চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছো পূজা দাস, তারপর পূজা দাস দুজন আছে, পূজা দাস একই নাম একই টাইটেল, পূজা দাস, বাহ, পূজা দাস, তারপরে পূজা দাস, আহ অপর্ণা রয়, শামিমা সামরোস, মিম কমেন্ট করেছো, প্রদীপ দাস, বন্দনা দাস, কত নাম দেখেছো, কত সবাই কমেন্ট করেছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা গো। সায়ন চক্রবর্তী, চলো সবার নাম কিন্তু আমি ঘোষণা করে দিলাম। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। এখনের মতো গুড নাইট, লাভ ইউ টু।